কোনো দেশ বা জাতিকে জানতে হলে কেবল বই পড়াই যথেষ্ট নয়, বরং সশরীরে সেই মাটির গন্ধ নিতে হয়, মিশতে হয় মানুষের সাথে। ঠিক সেই উদ্দেশ্যেই গত ৮ থেকে ১৪ ডিসেম্বর চীনের ইউনান প্রদেশের এক অনন্য সফরে গিয়েছিলেন বাংলাদেশের ৬ জন মেধাবী তরুণ তরুণী। প্রাচীন নাবিক ছেইহের ঐতিহাসিক স্মৃতি থেকে শুরু করে আধুনিক স্মার্ট হেলথ কেয়ার কিংবা ডিজিটাল অর্থনীতির এক বিস্ময়কর রূপান্তর সবই তারা দেখেছেন খুবই কাছ থেকে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ইউনান কিভাবে ঐতিহ্যকে আগলে রেখে প্রযুক্তির শিখরে পৌঁছলো, আর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনযোগাযোগ বা পিপলস টু পিপলস কন্ট্যাক্ট নতুন কোন উচ্চতায় পৌঁছলো। আজকের টকশোতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সেই সফরের দলনেতা এবং কয়েকজন প্রতিনিধি। চলুন সরাসরি তাদের কাছ থেকে শুনে আসি মেঘের দেশ ইউনানের সেই জাদুকরী অভিজ্ঞতার গল্প। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সহযোগিতায় নিয়মিত আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। আজকের আলোচনার বিষয় সীমানা পেরিয়ে চীনের ইউনান। আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষক মিস নীলু আক্তার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমার সঙ্গে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ধন্যবাদ আপনাকে। এবং আছেন ব্লগার ফারহান সাদিক, যিনি লিলিপুট ফারহান নামেও পরিচিত। নি হাও, থ্যাংক ইউ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমেই মিস নীলু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই সফরে আপনারা কি দেখলেন এবং এই সফরের মধ্যে বাংলাদেশের সঙ্গে চীনের মিল বা অমিল কি খুঁজে পেয়েছেন? অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের এই ভ্রমণটা আসলে ইউনান প্রদেশে যে ভ্রমণ, সেটা আমরা প্রায় 7 দিনের মতো ওখানে স্টে করেছিলাম এবং সেখানে আসলে আমরা চেষ্টা করেছি, আমরা যাদেরকে নিয়ে গিয়েছিলাম বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা খুব পরিচিত মুখ, তারা হচ্ছে তাদের চোখে বা তাদের ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আসলে ইউনান প্রদেশটাকে হচ্ছে আমাদের বাংলাদেশিদের কাছে তুলে ধরার জন্য। এবং সেখানে আমরা ইউনানের বিভিন্ন গ্রামে গিয়েছিলাম এবং ওখানকার একজন বিখ্যাত একজন নাবিক আছেন চাংখ, ওনার জন্মভিটা যেটা, সেটা পরিদর্শন করেছিলাম এবং আরও বেশ কিছু বিখ্যাত জায়গা ছিল, সেগুলো দেখেছি। এছাড়া আমরা ইউনান ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ওখানকার বাংলা ডিপার্টমেন্টে আমরা গিয়েছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি। এবং যদি আমরা বলি কি কি মিল আছে, ডেফিনেটলি দুই দেশের মধ্যে বেশ কিছু মিল আছে। প্রথমে যদি বলি আমরা যে আমাদের এথনিক মাইনরিটির কথা যদি বলি, চীনাতে আমরা জানি যে চীনে প্রায় 56টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেটা আমাদের বাংলাদেশেও আছে, যে আমাদের বাংলাদেশে প্রায় 50টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস আছে। এবং চীনের ইউনান প্রদেশে চীনের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রায় 25টির মতো জনগোষ্ঠী বসবাস করে সেখানে। তো এটা আমাদের সাথে একটা মিল আছে। দ্বিতীয়ত যদি বলি, ইউনান প্রদেশে প্রচুর পরিমাণে মুসলমান ধর্মের লোকজন আছে, সেখানে প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং হালাল রেস্টুরেন্ট আছে, যেটা আমরা বাংলাদেশে থেকে যারা যায়, শিক্ষার্থী বলেন বা অন্যান্য উদ্দেশ্যে যায়, সবাই সেই রেস্টুরেন্টগুলো খোঁজার চেষ্টা করে। আর খাবারের কথা যদি বলি, যে আমাদের দুই দেশের প্রধান খাবারই আসলে ভাত, এবং চীনে বা ইউনান প্রদেশের লোকজন তারাও খুব বেশি ঝাল খাবার পছন্দ করে, যেটা আমাদের সাথে খুব মিল আছে আর কি। আচ্ছা আচ্ছা। এবং ভৌগোলিকগতভাবে বাংলাদেশ থেকে তো খুব দূরে না ইউনান? না, এটা বেশি দূরে না। মনে হয় যে এটা বাংলাদেশ থেকে আসলে সবচেয়ে কাছের একটা প্রদেশ হচ্ছে ইউনান প্রদেশ। আমাদের ফ্লাইটে গেলে দেখা যায় যে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু সর্বমিত্র চাকমার কাছে আসতে চাই। সর্বমিত্র, আপনি চীনে, এটা তো প্রথম সফর তাই না? চীনে যাওয়ার আগে চীন সম্পর্কে যে ধারণাগুলো ছিল, এটা কতটুকু পরিবর্তন হয়েছে, আর আসলে প্রাপ্তি এবং প্রত্যাশা জায়গাটাতে কি ছিল? বেসিক্যালি চায়নার যে সকল মানুষজন আছেন তাদের সম্পর্কে একটা ধারণা ছিল, যেহেতু তারা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গেছে, মানুষগুলো খুব যান্ত্রিক হবে, তারা সময়ের দিক থেকে তারা যথেষ্ট সিনসিয়ার, বাট ওই যে একটা থাকে না যে ইমোশন খুব একটা বেশি কাজ করে না, খুব র্যাশনালি চলে, খুব যান্ত্রিক টাইপের। আসলে মানুষগুলো খুব আমাদের মতো একদম খুব আবেগী, খুব মিশুক
এই জিনিসটা আমার যে ধারণা ছিল, পরে ওখানে গিয়ে যখন আমি মিশছি এবং ওখানকার মানুষ যারা ছিলেন, স্পেশালি ট্যুর গাইড যারা ছিলেন, আমি প্রচুর জ্বালিয়েছি তাদেরকে। সো ওই জায়গা থেকে আমার এই ধারণা একদম পাল্টে গেছে। তারা রেশনালি থিঙ্ক করে, তার খুব একটু মুডি টাইপের হবে, একটু যান্ত্রিক টাইপের হবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু দেখেছি না, আসলে আদতে সেরকম না। মানুষগুলো খুব মিশুক, খুব মানে আবেগটাও আমাদের মতোই সিমিলার অনেকটাই। জি। এটাই। হ্যাঁ, ধন্যবাদ। ফারহান সাদিক, আপনার কাছে আসছে যে আপনি তো লিলিপুট ফারহান নামে পরিচিত, এবং আমি চীনে যাওয়ার আগে আপনি কিভাবে ব্লগার হয়ে উঠলেন, তার শুরুটা কি ছিল, এটা একটু শুনে আসতে চাই। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন এটা আমি তো অনেক আগে থেকে করি, বলতে আমি যখন ক্যাডেট কলেজে পড়তাম তখন থেকে করি। স্টেজে পারফর্ম করতে আমার ভালো লাগে, এবং সেই জিনিসটা আমি যখন ইউনিভার্সিটিতে উঠলাম একটা হিউজ সময় আমি পেলাম আমার হাতে, এই ইউনিভার্সিটি ক্লাসের পরেও। তো সেই সময়টাকে আসলে ইউটিলাইজ করে অডিয়েন্সের মধ্যে নিজে যেটা করতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, এন্টারটেইনিং ভিডিও করতে পছন্দ করি, সেটা যখন অডিয়েন্সকে দেখানো হলো সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সেভাবেই আর কি মানুষ আস্তে আস্তে পছন্দ করেছে আমাকে আর কি। আর একজন ব্লগার হিসেবে ইউনিয়ন সফরে আপনারা যা দেখেছেন সেটা আপনি আপনার ফ্যান ফলোয়ারদের কাছে কিভাবে উপস্থাপন করবেন, এবং যদিও এর মধ্যে যদি করে থাকেন সেটা রেসপন্স কেমন পাচ্ছেন বা পরিকল্পনাটা কি? আমরা প্রথমত যখন ওখানে ছিলাম, আমরা তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমার প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক, বেসিক্যালি এটাতেই বেশি, তার পরবর্তীতে হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে টিকটক, আর একটা ইউটিউব। তো যখন আমরা ওখানে উপস্থিত ছিলাম তখন ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমরা ছবি পোস্ট করতেছিলাম অনেক বেশি, এবং ওই সময়টাতে যেটা দেখা গেছে, এমনকি এখন ফেসবুক স্টোরি বলে একটা অপশন আছে আমাদের পেজে, তো আমি স্টোরি পোস্ট করেছিলাম ফার্স্ট দিন। তো স্টোরি পোস্ট করার পরে সে ইন জেনারেলি স্টোরিতে আমাদের ভিউজ হয় ধরেন যে 1 লাখ বা 1.5 লাখ, কিন্তু ফার্স্ট যেদিন আমি স্টোরিটা পোস্ট করলাম আমাদের সমস্ত, সেদিন দেখা যাচ্ছিল যে 3 লাখ 3.5 লাখ মানুষ স্টোরিগুলো দেখতেছে এবং অনবরত মেসেজ দিচ্ছে যে কোথায় আমি, কি বৃত্তান্ত, আমরা ঘুরতেছি। ওই দিনই মনে হয় আমি 50-60টা ছবি পোস্ট করছিলাম স্টোরিতেই জাস্ট, এবং প্রত্যেকটা স্টোরি দেখছিল এমন এভারেজ যদি আমি বলি যে 2 লাখ 3 লাখ মানুষ দেখেছিল। ওদের দেশের মানুষের সিভিক সেন্সটা কেমন, ওরা কিভাবে সবকিছু মেনে চলে, এই যে এই বিষয়গুলোর সাথে আমাদের তুলনা দিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। যে আমরা দেখা গেল বিভিন্ন জায়গায় পোস্টার লাগাই, আমরা ট্রাফিক রুলস মানি না, আমরা দেখা গেল যে অনেক সময় পলিথিন ব্যবহার করি, কিন্তু আমরা ওই যে পেপার ব্যাগসগুলো ব্যবহার করি না। এই যে বিষয়গুলো একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট একটা ভিডিও আমি করেছিলাম। সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ থেকেই দেখেছে মোটামুটি 4.6 or 7 মিলিয়ন মানুষ। সেটা যদি সংখ্যার হিসাবে হয় তাহলে 47 থেকে 48 লাখ। আর ইনস্টাগ্রামে দেখেছে প্রায় 50 লাখ মানুষ, এবং ইউটিউব টিকটকেও সেই একই হারেই সেভাবেই দেখেছে। বেসিক্যালি আমরা তো সাধারণত বাংলাদেশের মধ্যে থাকি এবং আমরা অনেক হট্টগোলের মধ্যে থাকি অনেক বেশি। সো সাডেনলি যখন ফেসবুকে আমরা যাই, আমরা যখন সোশ্যাল মিডিয়াতেও ঢুকি, তখনও কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো প্রবলেম আমরা দেখি। সেখান থেকে যখন আমরা চাইনার ওই ভিডিওগুলো মানুষ দেখতেছে, তখন তারা যখন ওদের মানুষের মধ্যে ওদের এনভায়রনমেন্টটা দেখতেছে, ওরা কিভাবে মানে আমাদের থেকে বেশি ডেভেলপড এটা দেখতেছে। এমনকি মানুষজনও, ধরেন আপনি একটা জায়গায় ময়লা ফেলবেন, ওরা কিন্তু ময়লা পরিষ্কার করতেছে অল টাইম। আমি 2-1টা জায়গায় ফেলেছি, সরি, কিন্তু এই যে পরিষ্কারও করে ফেলতেছে এবং মানুষ ফেলতেছে না, মানে আমি দেখতেছি যে এটা এখানে ফেললেও হয়, কিন্তু আমি 2 কদম হেঁটে যেয়ে ওটা ডাস্টবিনে ফেলতেছি। এই যে কিছু জিনিস শিক্ষা, এবং এই জিনিসটা আমি যখন ভিডিও থ্রুতে দেখাচ্ছি মানুষও শিখতেছে। মানুষ তখন ভাবতেছে যে এই জায়গাটা কেমন, এমনকি ওখানে পড়াশোনা করা যায় কিনা, এমনও কমেন্টও আমি পেয়েছি যেখানে আসলে পড়াশোনা, কারণ ইউনান প্রভিন্সের একটা ইউনিভার্সিটিতে আমরা গিয়েছিলাম। তো ওখানকার প্রতি মানুষের একটা আকর্ষণ আমার অডিয়েন্সের, এটা বাড়ছে বলে আমার মনে হয়। জি, ফারহান সাদিক, আমি আসবো আপনার কাছে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমি নীলু আক্তার আপনার কাছে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছিলাম সীমানা পেরিয়ে চীনের ইউনান সফর নিয়ে। আমি নীলু আক্তার আপনার কাছে আসতে চাই। বিখ্যাত নাবিক ঝেহের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলো দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে চীন বাংলাদেশের এই যে 1000 বছরের সংস্কৃতি এবং ইতিহাস, এইটাকে আপনি কি মনে করছেন? আচ্ছা, আমাদের এবারের যে ইউনান প্রদেশ ভ্রমণ ছিল তার বলা যায় মোটামুটি একটা মূল আকর্ষণ ছিল চাংহে, যিনি ছিলেন মূলত মিং রাজবংশের একজন বিখ্যাত নাবিক এবং একই সাথে কূটনৈতিক ছিলেন। তো আমাদের ভ্রমণের একটা পার্ট ছিল যে আমরা ওনার জন্মস্থান বা জন্মভিটা পরিদর্শনে যাব।
তো আমাদের দেশে আসলে আমরা খুব বেশি মানুষজন চাংখে ওনার সম্পর্কে তেমন জানি না। আমি নিজেও জেনেছি জাস্ট 2-3 মাস আগে হবে। তো আমাদের আসলে আমরা মূলত জানি যে আমাদের চীন বাংলাদেশের সম্পর্কটা শুরু হয়েছে আসলে অনেক আগে, প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে। তো আমরা জানি যে মোটামুটি যে চীনা পরিব্রাজক ফাহিয়েন বা হিউয়েন সাং ওনারা বাংলা ভ্রমণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে চাংখে যিনি প্রায় 15 শতাব্দীতে উনি আমাদের বাংলায় এসেছিলেন। তো ধারণা করা হয় প্রায় 2 থেকে 3 বার উনি বাংলা ভ্রমণ করেছেন এবং মোটামুটি আমাদের বর্তমানকার যে চট্টগ্রাম আছে চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। তো আমাদের আসলে বাংলাদেশ এবং চীন দেশের যে সম্পর্ক, বিশেষ করে যদি বলি যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কিংবা সাংস্কৃতিক যে সম্পর্কটা, সেটা আসলে প্রসারিত হয়েছিল আসলে চাংখের মাধ্যমে। তো চাংখে আমরা ওখানে গিয়েও বেশ কিছু জিনিস দেখেছিলাম, যেখানে একটা মিউজিয়াম ছিল। তো চাংখে যিনি প্রায় এশিয়া এবং আফ্রিকার প্রায় 30টারও বেশি দেশ ভ্রমণে গিয়েছিলেন মূলত নৌপথে, এবং ওনার সাথে প্রায় 27,000-এরও বেশি মানুষজন ছিল। তো উনি যে দেশে বহরে যেতেন সেখানে চীনের বিভিন্ন জিনিসপত্র, যেমন বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে বিভিন্ন দেশে যেতেন। তো যার কারণে অন্যান্য দেশের মানুষজন হয়তো বা চীন সম্পর্কে তখন তাদের ধারণাটা অতটা প্রবল ছিল না, বা চীনে কী পাওয়া যায় সেটা তেমন জানতো না। তো চাংখে এবং তার যে সফরের যে লোকজন ছিলেন, তারা বিভিন্ন তাদের দেশের মশলা থেকে শুরু করে বা তাদের সিল্ক, বিখ্যাত যে জিনিসগুলো আছে চা, সেগুলো বিভিন্ন দেশকে পরিচয় করিয়ে দিতেন যে তোমরা আমার দেশে আসো বাণিজ্য করার জন্য, আমার দেশে এই এই জিনিসগুলো আছে। তখন বিভিন্ন দেশ থেকে লোকজন আসলে চীনে যাতায়াত শুরু করেন এবং তাদের যে নৌপথে সেই পথে আসলে যাত্রা শুরু করেন। তো সেমভাবে আসলে বাংলাদেশের সাথেও ঠিক ওই সম্পর্কটাই আসলে চাংখে তৈরি করেছিলেন। তো এখন দেখা যায় যে আমাদের অনেকেই আসলে জানতে আগ্রহী যে চাংখে সে কে ছিল, কি করেছেন সে। তো এটা আসলে আমাদের দুই দেশের একটা সম্পর্ক বৃদ্ধির একটা মাধ্যম হিসেবে কাজ করেছে মূলত চাংখে। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বমিত্র চাকমা, বাংলাদেশ এবং চীনের মধ্যে মানুষের কমিউনিকেশন বা সরাসরি যোগাযোগ বাড়াতে আপনার জায়গা থেকে আর কি করণীয় আছে বলে আপনি মনে করছেন? বেসিক্যালি দুটো রাষ্ট্রের সাথে যদি সরকারের শুধু সম্পর্ক থাকে তাহলে আসলে বন্ডিংটা স্ট্রং হয় না। সেজন্য দরকার আপনার জনগণের সাথে, এই আমাদের দেশের জনগণের সাথে সে দেশের জনগণের একটা মিলবন্ধন, একটা কানেকশন। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখলাম যে আমাদের ম্যাক্সিমাম যারা পেশেন্ট থাকে, যারা বিভিন্ন ট্রিটমেন্ট যেটা আপনার দেশে সম্ভব না, সেটার জন্য আপনার পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যাই। তো আমরা একটা মেডিকেল হসপিটাল আমরা ভ্রমণ করেছিলাম, পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে আমরা দেখলাম যে ওখানে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু একটা আলাদাভাবে তার একটা সেট করে রেখেছে। সো এই জায়গা থেকে যদি আমাদের সরকার, আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে বা স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তর থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছেন, তাদের যদি একটা ইচ্ছা বা তাদের যে আগ্রহ থাকে, সেই জায়গা থেকে বোধ হয় ট্রিটমেন্ট থেকে শুরু করে মেডিকেল সেক্টর থেকে শুরু করে আপনার ইচ অ্যান্ড এভরিথিং, সেটা এডুকেশন থেকে শুরু করে সব কিছুই আপনার যোগাযোগটা বৃদ্ধি করা যায়। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা স্পেশালি সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে। কিন্তু তাদের দেশের জনগণ সেখানে ফেসবুক বা আপনার গুগল বা আপনার ইউটিউব আর আপনার হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু এগুলো রেস্ট্রিক্টেড খুব সম্ভবত। তো সেই জায়গা থেকে বোধহয় সোশ্যাল মিডিয়ার দিকে একটা বিকল্প কিছু, যেটা দু দেশের মানুষকে কানেক্টেড করতে পারে, সেরকম কিছু একটা ব্যবস্থা থাকা দরকার। তো এইভাবে হয়তো বা আপনার একটা বন্ডিং, একটা কানেকশন তৈরি হওয়া সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ সর্বমিত্র। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে চীনা দূতাবাস বা চীন সরকার বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বা হল নির্মাণ বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নে আমি আসতে চাই, তার আগে একটি বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত অনুষ্ঠানে। আজ কথা বলছিলাম সীমানা পেরিয়ে চীনের ইউনান নিয়ে। আমি সর্বমিত্রর কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নের উত্তরে আসবো, তার আগে ফারহান আপনার কাছে আসতে চাই। এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বা মুহূর্ত কোনটি, যেটিকে আপনি উল্লেখ করতে চান, সেটা শুনবো। আসলে
চায়না ইউনান প্রভিন্সটাই একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গা। আমি যদি একটা দুইটা কোনো স্পেসিফিক কিছু বলি সেটা আসলে কম হয়ে যাবে, আমাকে বলতে গেলে একটু বড় করেই বলতে হয়। তারপর আমি ছোটো করে যদি বলি, প্রথমত আমরা যেদিন গিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম একটা ফুলের মার্কেট, এবং ফুলের মার্কেট তো আমরা শাহবাগেও দেখি, ফুলের মার্কেট তো আমরা বিভিন্ন জেলা শহরেও দেখি। তাহলে এই ফুলের মার্কেটটার কথা আমি কেন বলতেছি, কারণ এইটা দক্ষিণ এশিয়া এবং মধ্যে তো সবচেয়ে বড় ফুলের মার্কেট অবশ্যই, এটা পৃথিবীর মধ্যেও অন্যতম সবচেয়ে বড় ফুলের মার্কেট। এবং সেই ফুলের মার্কেটে আপনি যখন ফুলগুলো দেখবেন, আমরা জেনারেলি ফুল দেখি কয়টা একটা মার্কেটে গেলে, 3টা 4টা, গাঁদা ফুল, গোলাপ ফুল, লাল রঙের গোলাপ ফুল, সাদা রঙের গোলাপ ফুল, কয়েকটা রজনীগন্ধার স্টিক, দ্যাটস ইট। কিন্তু ওখানে যে আমি কত হাজার ফুল দেখছি আমার এখনো সেটা বলে বোঝাইতে পারবো না। ফুল কিছু কিছু ফুল আছে যেগুলো দেখে আপনার মনে হবে যে এটা প্লাস্টিক। আচ্ছা, এমনকি আমি ফ্রিজে লাগানোর জন্য কয়েকটা ফুল নিয়ে আসছি, সেই ফুলগুলো হচ্ছে আপনার ওই ফ্রিজে এখনো লাগাই রাখছি, আমি তো আসছি 1 মাস হয়ে গেছে এখনো, সেই ফুলগুলো এখনো তেমনই তাজাই আছে। তো অনেক রকমের ফুল সেখানে পাওয়া যায়। এছাড়াও এটা তো ফার্স্ট দিন, এমনকি লাস্ট দিনও আমরা যখন ঘুরে আসছি, লাস্ট দিনও আমরা একটা গিয়েছিলাম, সেখানে পাথরকুচির চারার ওখানে চাষ হয়, মাঠের মাইলের পরে মাইল এটা চাষ হচ্ছে। এমনকি এটা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এটা বিক্রি হচ্ছে টিকটকের মাধ্যমে, এবং টিকটকের মাধ্যমে বিক্রি হচ্ছে ওই গ্রামের, সেটা হচ্ছে ছুচিং, ওই জায়গাটার হচ্ছে ওই ভিলেজটার নাম ছুচিং, ওই এরিয়া। তাছাড়াও ছোট ছোট কয়েকটা জিনিস যদি আমি বলি, একটা হচ্ছে ওনারা সবকিছু স্ক্যান করে, মানে ওনারা টাকা নিয়ে ঘুরেন না, সবকিছু স্ক্যান করে, এটা খুবই হ্যাঁ খুবই ইন্টারেস্টিং। এমনকি পাওয়ার ব্যাংক, যেমন আমার ফোনেও এখন 5% বা 6% চার্জ আছে, আমি পাওয়ার ব্যাংক ভুলে আসছি। ওখানে চায়নাতে আপনার যেখানে সেখানে পাওয়ার ব্যাংক পাওয়া যায়। আমার একটা ফ্রেন্ড হয়েছিল ওখানে, ওয়াং নামর, ও সবসময় পাওয়ার ব্যাংক এনে দিচ্ছিল আমাদের। তো আমি এখন ওয়াংকে মিস করতেছি আসলে, হ্যাঁ, যে পাওয়ার ব্যাংক যে কোনো জায়গায় পাওয়া যায়। আপনার হচ্ছে বাইকে আমাদের ঠান্ডা লাগে না, আমরা যখন চালাই, ওদের বাইকের উপর একটা কাভার থাকে, সেটা দিয়ে ওরা কিন্তু বাইক চালাতে পারে, কোনো ঠান্ডা লাগার অপশন নেই। সো এভরিথিং, ওরা ট্রাফিক রুলস মেনে চলে, কোনো হর্ন দেয় না। তো আমি যদি এইভাবে বলতে থাকি, আসলে সব কিছুই সো হৃদয় ছুঁয়েছে বলতে, ওখানকার মানুষ, ওখানকার কুইজিন, ওখানকার ট্রেডিশন। এমনকি ওখানে আমরা যে ইউনান মিডিয়া গ্রুপের গিয়েছিলাম, সেখানে যে লাওসে 2জন লাওসে ছিল আমাদের, তাদের বিহেভিয়ার অ্যাকচুয়ালি আমি যদি বলি এক কথায়, তাদের বিহেভিয়ারটা আমার হৃদয়ে সবসময় থেকে যাবে। ঠিক আপনি যা বলছেন আমি রিকল করছিলাম এই বিষয়গুলোই, যে হ্যাঁ ওইখানকার বিষয়গুলো অত্যন্ত পরিকল্পিত এবং সব কিছু অত্যন্ত সুশৃঙ্খল। এবং সর্বশেষ আমি ম্যাডাম আপনার কাছে আসতে চাই যে অনেক স্টুডেন্ট, বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখন চীনে পড়ালেখা করছে, এবং অনেকেরই আগ্রহ হচ্ছে উচ্চশিক্ষার জন্য চীনে গিয়ে পড়ালেখা করার জন্য, এবং আপনি নিজেও চীন থেকে পড়ালেখা করে এসেছেন। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে চীনে পড়ালেখার জন্য, উচ্চশিক্ষার জন্য পরিবেশটা কেমন, এবং সেখানে কিভাবে কারো যদি ইন্টারেস্ট থাকে সে কিভাবে এই জায়গাগুলোতে যেতে পারে, এবং ওইখানে আসলে যারা পড়ালেখা করছে তাদের আসলে কী ধরনের পরিবেশ প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে কোনো সমস্যা হয় কিনা। আমি যদি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শুরু করি, আসলে আমি 2018 সালে প্রথমবারের মতো চীনে গিয়েছিলাম। আর তার আগে আমার আসলে ওদের মতো এত সুযোগ হয়নি যে আমি স্টুডেন্ট থাকাকালীন যে আমি একটু চীন ভ্রমণ করে আসলাম, আমার আসলে তেমন সুযোগ ছিল না। তো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করার পরে আমি ডিসিশন নিয়েছি যে আমি চীনে পড়তে যাব। তো শুরুটা আসলে খুব বেশি স্মুথ ছিল না, কারণ আমি 2018 সালের কথা বলছি, আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। তখনও পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য চীনে যাবে, এটা আমাদের কাছে খুব বেশি কমন বিষয় ছিল না। হ্যাঁ, যেমন আমার মা আমাকে গত মাসেও বলছিল যে তুমি চীনে যাওয়ার আগে আমি কখনো শুনিনি যে কেউ চীনে আসলে যায় বা চীনা ভাষা কেউ শিখে। তো আমি আমার মার কথাটা শোনার পর আমি একটু চিন্তা করতে, আসলেই তাই, আজকে থেকে 7 বছর আগে আমি তো শুনিনি যে আমার কোনো ফ্রেন্ড খুব আগ্রহ নিয়ে চীনে আসলে চীনা ভাষা পড়তে যাচ্ছে বা ওখানে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। কিন্তু আমি গিয়েছি, কারণ আমার অনার্স মাস্টার্স ছিল আসলে লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট থেকে। তো যেহেতু আমি ভাষা নিয়ে পড়াশোনা করেছি, ভাষাবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছি, তখন আমার একটা আগ্রহ ছিল যে আমাদের ভাষাবিজ্ঞানে যারা আমরা পড়াশোনা করেছি, যে যদি ভাষাবিজ্ঞান রিলেটেড যদি রিসার্চ করতে চান, সেক্ষেত্রে যদি আপনি অন্য 2-3টা ভাষা জানেন বা একটা ভাষা যদি খুব ভালো অ্যানালাইসিস করতে পারেন, সেটা আমাদের রিসার্চের ক্ষেত্রে খুব এনরিচ হয় আর কি। আমার আসলে চীনা ভাষা শেখা বা যাওয়ার আগ্রহটা ওখান থেকে তৈরি হয়েছিল। তো 7 বছর আগে আসলে তখন চীনে বাংলাদেশের শিক্ষার্থী পড়াশোনা করছে, সেই নাম্বারটা ছিল হয়তো বা 2 থেকে 3 হাজারের মধ্যে। তো এখন 2026 সালে এখন চীনে বাংলাদেশি শিক্ষার্থী আছে প্রায় 15,000-এর উপরে। তো এই নাম্বারটা দেখেও আসলে আমরা একটা আন্দাজ করতে পারি যে এখন বর্তমান সময়ে আসলে বাংলাদেশি মানুষ বা শিক্ষার্থী যারা আছে তাদের চীনের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে।
যেটা নিয়ে আমরা কাজ করছি, যে ঢাকা ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা এবং সংস্কৃতি ডিপার্টমেন্ট আছে, সেখানে বিভিন্ন কোর্স আছে, বা আমরা নর্মালি যেটা করি চীনা ভাষা এবং সংস্কৃতি রিলেটেড আমরা কোর্সগুলো আমাদের এখানে আছে, বা চীনা ভাষা দক্ষতার যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমরা নিয়ে থাকি। তো স্টুডেন্ট যারা আছে এখন আমাদের কনফুসিয়াসে প্রায় 2 থেকে 300-র মতো শিক্ষার্থী চাইনিজ ভাষা শিখছে, যাদের ম্যাক্সিমামেরই টার্গেট আসলে চীনা ভাষা পরীক্ষাটা দিয়ে তারা হচ্ছে চীনে পড়তে যাবে। তো এটা ওদের জন্য একটা বিরাট সুযোগ, কারণ যেহেতু আমরা জানি এখন যে চীনে প্রচুর পরিমাণে স্কলারশিপের সুযোগ আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওদের ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, প্রত্যেকটা প্রভিন্সে হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, গভর্নমেন্ট স্কলারশিপ আছে। আমাদের এই বছরের যেটা গভর্নমেন্ট স্কলারশিপ সেটার অ্যাপ্লিকেশন জাস্ট শেষ হয়েছে, 10 তারিখে শেষ হয়েছে। তো দেখা যায় যে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আছে যারা স্কলারশিপ নিয়ে আসলে চীনে পড়তে যাচ্ছে এখন। তো সেই সংখ্যাটা আসলে আমরা এখন জানি, বা আমরাও আশাবাদী যে প্রতি বছরই আসলে বাড়তে থাকবে, আমাদের স্টুডেন্টরাও যাবে। আর ওখানকার পড়ার পরিবেশটা কেমন সেটা আসলে সর্ব বলেছে, যে আমরা জাস্ট 2টা ডিপার্টমেন্টে গিয়েছিলাম, জার্নালিজম ডিপার্টমেন্ট এবং বাংলা ডিপার্টমেন্ট। তো আমার মনে হয় যে সর্ব অলরেডি এনাফ বলেছে, ওখানকার বলেই ফেলেছে। হ্যাঁ, আর স্টুডেন্টদের কথা যদি বলি, ওখানে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, হ্যাঁ সেটা হচ্ছে প্রথমত ওয়েদারটা একটু ডিফারেন্ট। ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। ইভেন আমি যে প্রভিন্সে ছিলাম আমার মনে হয়েছে যে বছরে প্রায় 9 মাস ওখানে ঠান্ডা থাকে, যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে খাবার। আমাদের সাথে খাবারের একটু পার্থক্য আছে, তো সেটা স্টার্টিংয়ে একটু সমস্যা হয়। তবে দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবার নিজেরা রান্না করে খাওয়ার সুযোগ থাকে, তো যদি সেই সুযোগটা থাকে আসলে অত বেশি সমস্যা হয় না। আর 3 নম্বর সমস্যা যদি বলি, আসলে সমস্যা না, সবচেয়ে বড় যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ভাষার সমস্যা, ভাষাগত সমস্যা। হ্যাঁ, ওখানে যদি চাইনিজ ভাষা না জানেন ওখানে সার্ভাইভ করা ডিফিকাল্ট, সেটা আমরা সবাই জানি। আর এটা ছাড়াও আসলে ওইরকম না যে সবাই চীনে উচ্চশিক্ষার জন্য যাবে, পড়তে যাবে, স্কলারশিপ নিয়ে যাবে, শুধু এটা না, এটা আসলে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। যেমন আমরা জানি যে চীনে হচ্ছে প্রায় 5টা ইউনিভার্সিটিতে এখন বাংলা ডিপার্টমেন্ট আছে। ওখানে ওরা রবীন্দ্র পড়ে, নজরুল পড়ছে, ওগুলো নিয়ে গবেষণা করছে 5টা ইউনিভার্সিটিতে। সেখানে এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ আছে। আমাদের আইএমএল-এ বাংলা ভাষা শিখতে আসে, বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টেও আসে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে। তো সেটা 2 দেশের আসলে সম্পর্ক একটা বৃদ্ধির জন্য একটা বড় একটা মাইল ফলক হিসেবে আসলে কাজ করছে এই ব্যাপারটা। আর আরেকটা যেটা এই টপিকের সাথে চাইলে রিলেট করা যায় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আসলে চীনে পড়তে যায় শুধুমাত্র বিজনেসের পারপাসে। আমার বেশ কিছু স্টুডেন্ট গিয়েছে ওখানে, যাদের মেইন পারপাস হচ্ছে জাস্ট কোনো রকমের ভাষাটা জানবে, বা ভাষাটা না জানলেও অসুবিধা নাই, ওখানে থাকতে থাকতে আসলে মোটামুটি সবাই ভাষাটা শিখে যায়। যাওয়ার পরে ওরা হচ্ছে একটা বিজনেস শুরু করে। হ্যাঁ, সেটা খুব ভালো একটা অপশন আমার মনে হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এক কথায় আমি জানতে চাই আপনার কাছে, মজার স্মৃতি কি ছিল এই সফরের? মজার স্মৃতি বলতে ওয়াং আমাদের সাথে যিনি ছিলেন সারাক্ষণ, মানে আমি প্রচুর জ্বালিয়েছি ওনাকে। হ্যাঁ, অ্যান্ড আমি টুকটাক হঠাৎ করে আমি কোনো একটা দোকানে ঢুকে যেতাম, তো উনি আমাকে একদম খুঁজে হয়রান হয়ে যাওয়ার মতো অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, চাইনিজটা মনে করতো আমি চাইনিজ পিপল, তাদের মতো আমার সাথে চাইনিজে কথা বলা শুরু করতো। আমিও তখন বাংলায় বলতাম যে ঠিক আছে পরে আসবো। কারণ আপনার চেহারা দেখেও মনে হয় যে আপনি ওদের দেশের একজন নাগরিক। ফারহান, লিলিপুট ফারহান, আপনার কাছে জানতে চাই চীনের কোন খাবারটা আপনার কাছে ভালো লেগেছে, কোনটা ভালো লাগে নাই? আচ্ছা, চীনের তো আসলে সব খাবারই ভালো লেগেছে, তবে হচ্ছে ওদের খাবার স্মেলটা সব আমার কাছে, আমরা তো এখানে সয়াবিন তেল বেশি আমরা ব্যবহার করি বা সরিষার তেল, সো ওখানে জেনে একটু ফার্স্টের দিকে কি মানে খাবারের একটু প্রবলেম হলেও আস্তে আস্তে মানিয়ে নেওয়া যায়। যেমন হচ্ছে চিকেন এখানে খুব ভালো মতো খাওয়া যায়। আপনার হচ্ছে ওখানে ফিশ যেগুলো আছে সেগুলো খুব ভালো মতো আমরা খাওয়া যায়। আর হালাল ফুডস তো ওখানে আমাদের বেশিরভাগ জায়গায় এভরিওয়্যার যেখানে আমাদের নিয়ে গেছে সব হালাল ফুডস, তো সেগুলো আমি ভালো এনজয় করেছি খাবারগুলো। বেসিক্যালি প্রথমের দিকে একটু মনে হচ্ছিল, বাট যখন ওগুলো টেস্ট করছি আমরা তখন আর কি এনজয় করেছি, ভালো লেগে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সর্বমিত্র, ফারহান এবং ম্যাডাম, আপনারা সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম এক টুকরো চীনের গল্প নিয়ে, যা আমাদের তরুণদের চোখে উঠে এসেছে এক নতুন আঙ্গিকে। ইউনান সফরের এই অভিজ্ঞতা
কেবল ভ্রমণেই সীমাবদ্ধ নয়, বরং দুদেশের বন্ধুত্ব এবং জ্ঞান বিনিময়ের একটা শক্তিশালী সেতু। এই ধরনের বিনিময় কর্মসূচি যতই বাড়বে, বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ততই গভীর হবে। আর এই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী মঙ্গলবার। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। চাইচিয়েন।